আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। রাওয়ালপিন্ডি টেস্টে আপনি কি তাসকিন আহমেদকে মিস করেছেন? অনেস্টলি একটা উত্তর দেবেন এবং সেটা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন বলে আমার বিশ্বাস। আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দেখাই এবং সেই পরিসংখ্যানটা রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের 3 পেস বোলারের লেন্থ কত পার্থক্যের জায়গাটা। হাসান মাহমুদ তার অ্যাভারেজ লেন্থটা ছিল 7.14, শরীফুলের অ্যাভারেজ লেন্থটা ছিল 7.56, নাহিদ রানার অ্যাভারেজ লেন্থটা ছিল 8.69। তার মানে নাহিদ রানা অনেক বেশি মাত্রায় পেছন দিকে বল করেছেন। এখন আমরা টেস্টের শুরুতে একটা ভিডিও করেছিলাম, টেস্টের মাঝখানেও দুইটা ভিডিও করেছি এই ব্যাপারটা নিয়ে যে যখন উইকেটে গ্রাস আছে আপনি তখন কোন লেন্থে বোলিং করবেন। ডেফিনেটলি আপনার জন্য আদর্শ লেন্থটা হওয়া উচিত একটু সামনের দিকে। হ্যাঁ, আপনি তো ওয়েল ডিরেক্টেড বাউন্সার তো মারতে চাইবেনই, কিন্তু আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে লেন্থটা হওয়া উচিত একটু সামনের দিকে, 4.5, 5, 5.5, 6 ওই মিটারের মধ্যে। অর্থাৎ এমন একটা লেন্থ যে লেন্থে আপনি ব্যাটারকে সামনে আসতে বাধ্য করবেন। সো আমরা দেখতে পেয়েছি শরীফুল এবং হাসান মাহমুদ তারা দুজনেই কিন্তু ওই পার্টিকুলার লেন্থটা মেনটেন করেই বোলিং করে গেছেন ম্যাক্সিমাম টাইমে। অ্যাভারেজটা আপনারা 7.14 বা 7.56 এই কারণে দেখছেন কারণ এর মধ্যেও তো কিছু শর্ট বল তো তারা করেছেন। সো আলটিমেটলি সব কিছু মিলিয়ে অ্যাভারেজটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে, কিন্তু তারা থ্রেট জেনারেট করেছেন মূলত একটু সামনের দিকে বল করে, যেটা টু বি ভেরি অনেস্ট পাকিস্তানি বোলাররা করতে পারেন নাই। পাকিস্তানি বোলারদের লেন্থ ম্যানেজমেন্ট, লাইন ম্যানেজমেন্ট খুবই পোর ছিল। এখন নাহিদ রানা সেই জায়গাটা আমরা দেখতে পেয়েছি, হয় তিনি একদম হাফ বলই বল করছেন, না হয় একদম শর্ট অফ লেন্থের বল করছেন। যখনই তিনি শর্ট অফ লেন্থের বল করেছেন আমরা দেখেছি যে বেশ কিছু বলে তাকে বাউন্ডারি কনসিড করতে হয়েছে। ডেফিনেটলি এই জায়গাটা তার শেখার একটা পিরিয়ড। হ্যাঁ, দুইজন প্রমিনেন্ট ফাস্ট বোলারের সঙ্গে তাকে রাখা হয়েছে, এটা ডেফিনেটলি বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের একটা যুগোপযোগী সিদ্ধান্ত বা একটা সাহসী সিদ্ধান্তের ব্যাপার যে নাহিদ রানাকেও তো আপনার তৈরি করতে হবে, প্রস্তুত করতে হবে। এবং আমার কাছে মনে হয় যে ইউ হ্যাভ টু গিভ হিম টাইম, আপনাদেরকে তাকে সময় দিতে হবে। কারণ ইনিশিয়ালি আমরা দেখেছিলাম যে ইবাদতও কিন্তু এত বেশি শানিত বা পরিচালিত ছিল না, তাসকিন আহমেদও প্রচুর পরিমাণ মার খেতেন, শরীফুলও তার নিজের ক্যারিয়ারের শুরুর দিকে ওইরকমভাবে ভালো বোলিং করতে পারতেন না। সো এই সার্কিটে আসার পর আসলে পেস বোলাররা নিজেদেরকে নিয়ে কাজ করেন। আমি একদম খুব ভালো মতোই বলছি যে নাহিদ রানা, তাকে যদি আপনি সময় দেন তিনি ডেফিনেটলি আপনাকে সার্ভিস দেবেন ওই প্রসেসের মধ্য দিয়ে বেড়ে উঠলে। এখন সেকেন্ড টেস্টের উইকেটটাও যদি এরকম হয় যে ইনিশিয়ালি ঘাস থাকবে, তারপর থার্ড ফোর্থ ডে থেকে সেই ঘাসগুলো মাটি থেকে উঠে যেতে থাকবে কিংবা সেই জায়গাটায় ক্র্যাক তৈরি হতে থাকবে। সো ইনিশিয়াল ইনিংসের ফায়দাটা নেওয়ার জন্য, যেটা আমরা দেখেছিলাম যে প্রথম ইনিংসে পাকিস্তান 400-র উপর রান করেছে, ওই ইনিংসের ফায়দাটা নেওয়ার জন্য তাসকিন আহমেদকে আপনি দলে চান কিনা। ডেফিনেটলি তাসকিন আহমেদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের একটা কথা রয়েছে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই তাসকিন আহমেদকে মূলত টেস্ট ম্যাচ ক্রিকেটে খেলানো হয় না। কিন্তু যেহেতু স্কোয়াডে তিনি আছেন, 15 জনের স্কোয়াডে তিনি আছেন, সেকেন্ড টেস্টে তাসকিনকে দেখতে চান কিনা? আমার কাছে মনে হয় আমি তো দেখতে চাই। আমি দেখতে চাই এই কারণে, কারণ তাসকিনের ওই উইকেটের সামনে বল করা কিংবা ক্ষেত্র বিশেষে পেছনে বল করা, এখন পেছনে বল করার জন্য আসলে যে ওয়েল ডিরেক্টেড শর্ট অফ লেন্থের বল বা ব্যাক অফ লেন্থের বল করতে হয়, সিমে বল পিচ করাতে হয়, ওই যে একটা বিষয় আছে না যে হিট দ্য ডেক, এবং সেই সঙ্গে বল বের করে নিয়ে যাওয়া, বল ভেতরের দিকে ঢোকানো, দুই দিক থেকে বলের মুভমেন্টের যে জায়গাটা, এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। নাহিদ রানার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ইনকামিং ডেলিভারি ডান হাতি ব্যাটারের জন্য ভালো করতে পারেন, বা হাতি ব্যাটারের জন্য আউটগোয়িং ডেলিভারি, বাট দুদিক থেকে মুভমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, যেটা তাসকিন আহমেদের মধ্যে রয়েছে। আমার কাছে কেন যেন মনে হয় যে যদি হাসান মাহমুদ, শরীফুল, তাসকিন এই ট্রায়ও রাওয়ালপিন্ডি টেস্টটা খেলে, যেহেতু এটা একটা সিরিজ নির্ধারণী টেস্ট এবং এই টেস্ট ম্যাচটা জিতলে বাংলাদেশ টেস্ট সিরিজ ড্র করা লাগবে না, টেস্ট সিরিজটাই জয়লাভ করবে, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে একটা বড় শক্তপোক্ত অবস্থানে পৌঁছাবে। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে তাসকিন আহমেদের ইনক্লুশনটা হয়তোবা বাংলাদেশ টিমকে একটা পজিটিভ ভাইব দেবে। কারণ ওই যেটা বলছিলাম যে সামনের লেন্থে বোলিং করা, যখন আপনার সিচুয়েশন ডিমান্ড করবে যে বলকে আপনি একটু এক্সট্রা বিট অফ এয়ার টাইম দেবেন, একটু হাওয়ায় ভাসাবেন, দেন একটা নির্দিষ্ট লেন্থে বল পিচ করাবেন, ওই পার্টিকুলার লেন্থটা আমার কাছে মনে হয় তাসকিন আহমেদের একটা স্ট্রং জোন বা তার একটা স্ট্রেংথের জায়গা। পেস রয়েছে, মুভমেন্ট রয়েছে, লেন্থটা ভালো পিক করতে পারেন বা লেন্থটাকে ভালো ইউজ করতে পারেন, সিমের ব্যবহারটা খুব ভালো মতো করতে পারেন। তাসকিনের ব্যাপারে আমরা সবাই জানি, লাল বলের ক্রিকেটে তার কার্যকারিতার কথাও আমরা জানি, বাট আপনি আসলে তাকে কতক্ষণ বোলিং করাবেন সেটাও একটা বিষয় হিসাবে কাজ করে। এখন তাকে আপনি কত নাম্বার, আপনি কি 3 নম্বর সিমার হিসেবে ব্যবহার করাবেন? 3 নম্বর সিমার হিসেবে যদি ব্যবহার করেন তখন কিন্তু মাঝখানে একটা লম্বা সময় বোলিং করতে হয়। সো আমার কাছে মনে হয় যে হয়তোবা তাকে নতুন বলেই বোলিং করাতে চাইবে বা 1 নম্বর বা 2 নম্বর সিমার হিসেবে বোলিং করাতে চাইবে যদি খেলায় টিম ম্যানেজমেন্ট। কিন্তু রাওয়ালপিন্ডি টেস্ট সেকেন্ডটা যদি বাংলাদেশ জিততে চায়, আমার কাছে মনে হয় যে এই
একটা জায়গা যেখানে নাহিদ রানা তাকে আমরা ডেফিনেটলি তাকে খেলিয়ে অভ্যস্ত করতে হবে, কিন্তু যখন ম্যাটারটা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ একটা শক্তপোক্ত অবস্থানে যাওয়া, মেবি তাসকিন আহমেদ ক্যান বি আ ভেরি গুড ইনক্লুশন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।